আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। শুরুতেই সংবাদ শুনলাম। আদালতের রায়ে বাজেয়াপ্ত যুদ্ধাপরাধীর বাড়ি বিবেচিত হবে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে। মন্ত্রিসভায় এ সংক্রান্ত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। আধুনিক বিজ্ঞান মনস্ক ও সুস্থ সবল জাতি গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এবং 2023 সালের মধ্যে নিজস্ব উদ্যোগে বাসাবাড়িতে করতে হবে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, ঘোষণা মেয়র আতিকুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আধুনিক বিজ্ঞান মনস্ক ও সুস্থ সবল জাতি গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার, একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকালে দিনাজপুরের ঐতিহাসিক গোড়ে ই শহীদ বড় ময়দানে 50তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে একথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি ও শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ আরো অনেকে। সেই সোনার বাংলা করতে হলে যে সোনার মানুষ দরকার, সেই সোনার মানুষ হবে আজকের এই যারা এখানে ক্রীড়াবিদরা আছেন তারা, এবং তাদের মতো দেশের অসংখ্য শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীরা আজকে জ্ঞান, দক্ষতা, সফট স্কিলস, মূল্যবোধ সবকিছু মিলিয়ে সবকিছুর সুসমন্বয়ে একজন সুনাগরিক বিশ্বনাগরিক। আদালতের রায়ে বাজেয়াপ্ত যুদ্ধাপরাধীর বাড়ি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বিবেচিত হবে এমন বিধান রেখে পরিত্যক্ত সম্পত্তির বাড়ি আইন 2022-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিল মন্ত্রিসভা। একই সঙ্গে পরিত্যক্ত সম্পত্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রধানমন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। ভোজ্য তেল আমদানিতে 10% ভ্যাট কমানো হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ভোজ্য তেল উৎপাদন পর্যায়ে 15% এবং ভোক্তা পর্যায়ে 5% ভ্যাট প্রত্যাহার করা হবে। সোমবার দুপুরে ঢাকায় এলো ইউক্রেনের অলুভিয়া বন্দরে বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলায় নিহত নাবিক হাদিসুর রহমানের লাশ। সোমবার দুপুর 12:05 হাদিসুরের লাশবাহী টার্কিশ এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে রোববার হাদিসুরের লাশ তুরস্ক এয়ারলাইন্সে ইস্তাম্বুল হয়ে দেশে আসার কথা থাকলেও রোমানিয়া থেকে ইস্তাম্বুল আসার পর প্রচণ্ড তুষার ঝড়ের কারণে ফ্লাইট আটকে যায়। এর আগে গেল 2রা মার্চ ইউক্রেনের অলুভিয়া বন্দরে আটকে থাকা এমভি বাংলার সমৃদ্ধির রাশিয়া ইউক্রেন যুদ্ধে গোলার আঘাতে বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধি 3য় প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। সম্প্রতি গাজীপুরের পুবাইল এলাকায় ঘটে 3টি ডাকাতির ঘটনা। সর্বশেষ 7 মার্চ পুবাইলের তালটিয়া বানিয়াবাড়ি এলাকার হারাধন চন্দ্রশীলের বাড়িতে একদল ডাকাত অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। পুবাইল থানার ওই ডাকাতি মামলার সূত্র ধরে অভিযান চালিয়ে 3 নারীসহ ডাকাত দলের 9 সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অভিযানকালে উদ্ধার করা হয় লুণ্ঠিত ল্যাপটপ, রামদা মোবাইল, কাওয়াল ক্যামেরা, স্বর্ণালংকার ও নগদ অর্থ। আমরা একটাতে দেখেছি যে তারা মানে খালি পায়ে ঢুকেছে। খালি পায়ে ঢোকার বিষয় হচ্ছে যাতে শব্দ কম হয়, এবং তারা মাঠ দিয়ে চলে এসেছে। খালি পায়ে মাঠ দিয়ে কাদা টাদা দিয়ে আসাটা সহজ হয়। এইটা এক জায়গায় তারা ট্রাউজার পরেছে তারা, অর্থাৎ এবং সবার মুখেই মাস্ক পরা ছিল। এটাও একটা বিষয় যে এই সময় তারা মাস্কের সুবিধাটা পুরোটাই নিয়েছে, তাদেরকে ওইভাবে তখন শনাক্ত করা যায়নি। 2023 সালের মধ্যে বাসাবাড়িতে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সোমবার রাজধানীর ডিএনসিসি নগর ভবনে আয়োজিত 2 দিনব্যাপী চলমান নিরাপদ পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা আমাদের করণীয় শীর্ষ কর্মশালায় শেষ দিনে সভাপতির বক্তব্যে তিনি একথা জানান। এ সময় ডিএনসিসি মেয়র বলেন, নির্দিষ্ট সময়ের পর
খালে বা সারফেস ড্রেনে পয়ঃবর্জ্য নিষ্কাশনের সংযোগ পাওয়া গেলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তা বন্ধ করে দেয়া হবে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ থেকে বাঁচতে 18 দিনে দেশ ছেড়েছেন 25 লাখের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক। রবিবার এক বিবৃতিতে তথ্য জানান জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR এর প্রধান ফিলিপো গ্যান্ড্রি। বিবৃতিতে তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে এটি দ্রুত বাড়তে থাকা শরণার্থী সংকট। এর মধ্যে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন সর্বোচ্চ 16 লাখ ইউক্রেনীয় শরণার্থী। অপরদিকে হাঙ্গেরিতে 2,45,000, স্লোভাকিয়ায় 1,95,000, মলদোভায় 3,28,000 ও রোমানিয়ায় আশ্রয় নিয়েছেন 1,73,000 শরণার্থী। এবার খেলার সংবাদ। নারী ওয়ানডে বিশ্বকাপে সূচি প্রকাশের পর থেকেই বাংলাদেশের আসল সুযোগ হিসেবে ধরা হচ্ছিল 14 মার্চের ক্রিকেট ম্যাচটিকে, যেখানে প্রতিপক্ষ পাকিস্তান নারী ক্রিকেট দল। সেই সুযোগটি এবার কাজে লাগালো ট্রাইকেসরা। পাকিস্তানকে হারিয়ে তুলে নিল বিশ্বকাপে নিজেদের প্রথম জয়। হ্যামিল্টনের সেডন পার্কে আগে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 234 রান করেছিল বাংলাদেশ। জবাবে 9 উইকেটে 225 রানের বেশি করতে পারেনি পাকিস্তান নারী দল। ফলে 9 রানের জয় নিয়ে বিশ্বকাপে জয়ের খাতা খুললেন নিগার সুলতানা জ্যোতিরা। আবার দেশের খবর। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের 7টি ও স্বাগতিক বাংলাদেশ সহ 8টি দলের অংশগ্রহণে আসছে 19 মার্চ থেকে 24 মার্চ অনুষ্ঠিত হবে দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট 2022। সোমবার দুপুরে রাজধানীর পল্টনে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র্যাব মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা টুর্নামেন্টের বাংলাদেশ দলের খেলোয়াড়দের জার্সি উন্মোচন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান সহ ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ও ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে 4র্থ শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় মাজেদুর রহমান নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন। বিষয়টি টাঙ্গাইল আদালতের পুলিশ পরিদর্শক তানবীর আহমেদ নিশ্চিত করেন। এ রায়ে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করে রায় কার্যকরের জোর দাবি জানান। খুশি মানে আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া করব, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন। আমি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কাছে তাড়াতাড়ি ফাঁসি চাই। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব খালেদা ইয়াসমিন উনি আজকে এই মামলার রায় ঘোষণা করে সর্বোচ্চ মৃত্যুদণ্ড শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। বরিশালের গৌর নদী ও আগলঝাড়ায় আগামী 23 মার্চ মেগা আই ক্যাম্প কার্যক্রম সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত হল সমন্বয় ও মতবিনিময় সভা। গৌর নদী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে শহীদ সুকান্ত বাবু হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দিন হালদার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডাক্তার গোলাম রসুল ও বরিশাল সিভিল সার্জন ডাক্তার মারিয়া হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি উঠে পড়ে লেগেছে উল্লেখ করে সে বিষয়ে দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানালেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এ. মোজাম্মেল হক। সোমবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মুর্তুজার সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা 1 আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ারদার ছেলুন। এ সময় দলটির বিভিন্ন পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছোট দেশ হলেও উন্নয়নের রোল মডেল হওয়ার অনেক দেশই এখন বাংলাদেশ থেকে শিক্ষা গ্রহণ করছে। আর উন্নয়নের এই রোল মডেলের মহানায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দুপুরে বরিশালে কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম।
অনুষ্ঠানে জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার ও আওয়ামী লীগ নেতা মাহমুদুল হক খান মামুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 2002 সাল থেকে সারা দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ থাকলেও ক্রমেই পলিথিনের স্বর্গরাজ্য হয়ে উঠছে জামালপুরের বকশীগঞ্জ। প্রশাসনের তৎপরতা থাকলেও নেই দৃশ্যমান কোনো প্রতিকার। দাবি উঠেছে কারখানা থেকেই যেন বন্ধ করা হয় পলিথিনের উৎপাদন। জামালপুর থেকে মুমতাহেনা আসার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশে প্রথম পদক্ষেপ হিসেবে 1 জানুয়ারি 2002 থেকে ঢাকা শহরে পলিথিন ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করে সরকার। পাশাপাশি এর বিকল্প হিসেবে বলা হয় কাপড়ের বা চটের ব্যাগ ব্যবহারের কথা। এর ঠিক 1 মাস খানেক পরে পলিথিন মুক্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম শহরকে। এরপরই আসে চূড়ান্ত সিদ্ধান্ত। 2002 সালের 2 মার্চ এদিন সারা দেশে নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগের। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে বিক্রেতারা যেমন বিভিন্ন দ্রব্যের সাথে দিচ্ছেন পলিথিন, তেমনি ক্রেতারাও লুফে নিচ্ছেন তা, ফেলছেন বাড়ির পাশেই। ফলে মাটি হারাচ্ছে তার উর্বরতা, বিপর্যয়ের মুখে পরিবেশ। পলিথিন ব্যবহারে এমনই বিপর্যয়ের শঙ্কায় জামালপুরের বকশীগঞ্জবাসী। দাবি উঠেছে উৎপাদনের সাথে জড়িত কারখানাগুলো বন্ধের। এটা যে জায়গায় উৎপাদন হচ্ছে সেখানে বড় উচ্চ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তারা সেই ব্যবস্থাটা নিতেছে না কেন? সাধারণ পাবলিক হয়রানি হবে কেন বা দোকানদারি কেন হবে? অন্যের দেখা দেখি পলিথিন বিক্রি করছেন ব্যবসায়ীরাও। এছাড়াও এই পলি ব্যাগগুলো অল্প দামে পাওয়া সহ বিভিন্ন অজুহাত ক্রেতা ও বিক্রেতাদের। সবাই তো বিক্রি, সবাই তো করে কয়জন আর না করবেন। কোল্ড স্যার আপনার সব দোকানে কোল্ড ড্রিঙ্কস তো গায়ে মাল নেন আঙ্গুর আছে। এ বিষয়ে প্রতি মাসে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানালেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আমি এবং আমার এসিলেন্ট বিভিন্ন সময়ে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। পরিবেশের জন্য ক্ষতিকর যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে পলিথিন অন্যতম। পলিথিন ব্যবহারের ফলে পরিবেশের নানাবিধ সমস্যার সৃষ্টি হয়, পরিবেশের দূষণ ঘটে থাকে। এদিকে পলিথিন ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পাশাপাশি সবাইকে সচেতন হওয়ারও পরামর্শ তার। ময়মনসিংহ বিভাগকে পলিথিন মুক্ত ঘোষণার অংশ হিসেবে উপজেলা প্রশাসন বকশীগঞ্জের পক্ষ থেকে আমরা মাসিক যে মোবাইল কোর্টগুলো করি, প্রতি মাসেই আমাদের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন যে বাজারঘাট রয়েছে সেখানে কেউ যেন পলিথিন ব্যবহার করতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করে থাকি। পলিথিন হলো পলিইথিলিনের এক ধরনের পলিমার যৌগ ও রাসায়নিক পদার্থ। ফলে অন্য কোনো পদার্থে তা রূপান্তরিত হয় না। যেহেতু রূপান্তর নেই সেহেতু এটি পচেও না। আর পচে না বলেই পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ পরিবেশ নির্মাণের জন্য জামালপুরের বকশীগঞ্জ সহ দেশের সর্বত্রই বাস্তবায়ন করতে হবে পলিথিন ব্যবহার বন্ধে সরকারি নির্দেশনা। আর এ লক্ষ্যে এগিয়ে আসবে প্রশাসন, এমনটাই বিশ্বাস দেশের সচেতন মহলের। জামালপুরের বকশীগঞ্জ থেকে মুমতাহেনা আশা, আনন্দ টিভি। সোমবার ভোরে কক্সবাজারের টেকনাফের হিলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামে অভিযান চালিয়ে আফসার নামের একজনকে আটক করল র্যাব 15। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি 1 শুটার গান, 2টি কিরিচ ও 3 রাউন্ড কার্তুজ। পরে আটক ব্যক্তিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 15 এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের কাকনহাটি গ্রামে 14 বছরের শিশু ধর্ষণের মূল হোতা নোমান মিয়াকে আটক করে র্যাব 14। রবিবার ঢাকার রামপুরার বনশ্রী এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে চলতি মাসের 6 মার্চ কাকনহাটি গ্রামের অপর এক সহযোগীর সহযোগিতায় একই গ্রামের নুরুজ্জামানের পুত্র নোমান মিয়া কৌশলে শিশুটিকে নিজ বাড়িতে নিয়ে শ্লীলতাহানি করে। এ তথ্য নিশ্চিত করেন র্যাব 14 এর কর্মকর্তা মেজর আখের মোহাম্মদ জয়। নড়াইলে মাদক মামলায় যশোরের 3 যুবকের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করলেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ আদেশ দেন। এ সময় ওই 3 জনকে 30,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। দণ্ডপ্রাপ্ত 3 জন আসামির মধ্যে 2 জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকলেও একজন ছিলেন পলাতক। এর আগে 2015 সালে যশোর থেকে আসামিরা ফেরার পথে তাদের মোটরসাইকেল তল্লাশি করে উদ্ধার করা হয় 45 বোতল ভারতীয় ফেন্সিডিল।
নোয়াখালীর চৌমুহনীতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৮৮টি ড্রামে ১৮,০০০ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুতের অপরাধে ৫০,০০০ টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তর। সোমবার দুপুর ৩টার জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর দক্ষিণ বাজারে তোতামিয়ার গলিতে অবৈধভাবে তেল মজুতের অপরাধে মেসার্স বিজয় ভান্ডারের স্বত্বাধিকারী রাজেশ বণিকে ৫০,০০০ টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের পরিচালক কাউসার মিয়া। বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী বাজার, চৌমুহনী দক্ষিণ বাজার গুদামঘর হইতে ৮৮টি ড্রামে প্রায় ১৮,০০০ লিটার ভোজ্য তেল জব্দ করছে। ৫,০০০ লিটার তেল তারা সয়াবিন এবং পাম অয়েল মজুত করে রেখেছে, যেটা একটা কালোবাজারি পর্যায়ে পড়ে। এবং আমরা ভোক্তা অধিকার টিম এখানে এসে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন ধারায় এখানে আমরা আর্থিক হিসেবে প্রায় ৫০,০০০ টাকা জরিমানা করেছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের কালার সিং বাড়ি এলাকায় আঞ্চলিক সড়ক নির্মাণ কাজের সময় সড়কটির মাটি কাটাকে কেন্দ্র করে নাজমুল ইসলাম দোলা ও শরীফুল ইসলাম নামের দুই যুবকের সাথে বাগবিতণ্ডায় জড়ান আলী শেখ নামের এক ব্যক্তি। স্থানীয়রা জানান, এক পর্যায়ে আলী শেখকে পিটিয়ে গুরুতর আহত করে নাজমুল ও শরীফুল। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আলী শেখকে মৃত ঘোষণা করেন। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির। কক্সবাজার শহরে অভিযান চালিয়ে ৪ মাদক কারবারিকে আটক করল র্যাব ১৫। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০,০০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫,৭৫,০০০ টাকা ও ২টি মোটরসাইকেল। সোমবার সকালে শহরের কলাতলির হোটেল জামানের ৭০৭ নম্বর কক্ষ থেকে এসব মাদক দ্রব্য সহ তাদের আটক করা হয়। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫ এর সহকারী পুলিশ সুপার বিল্লাল উদ্দিন। শেষ করব আনন্দ টিভি রাতের সংবাদ, তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আদালতের রায়ে বাজেয়াপ্ত যুদ্ধাপরাধীর বাড়ি বিবেচিত হবে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে। মন্ত্রিসভায় এ সংক্রান্ত আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন। আধুনিক বিজ্ঞান মনস্ক ও সুস্থ সবল জাতি গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সরকার, জানালেন শিক্ষামন্ত্রী। এবং ২০২৩ সালের মধ্যে নিজস্ব উদ্যোগে বাসাবাড়িতে করতে হবে কার্যকর পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা, ঘোষণা মেয়র আতিকুলের। দর্শক, এখনকার মতো এই ছিল আনন্দ টিভির রাতের সংবাদে। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbds। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।